वेलकम टू टॉक झाल मिष्टि विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নোগালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতেই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে পরিবারের সাথে হাসি খুশি খাওয়া দাওয়া জমিয়ে একেবারে আড্ডা সমস্ত কিছুর সাথে সব কিছু ভালো যা যা ভালো সম্ভব সব কিছুর সাথে সবাই আপনারা ঈদ কাটান। ঈদের অনেক শুভেচ্ছা রইল। তো চলে আসি সরাসরি ভিডিওর মধ্যে। ভিডিওটা কি নিয়ে হচ্ছে, অবশ্যই আমাদের আজকে টিন রানী এখন পায়ের তলার মাটি শক্ত করতে চায়, পায়ের তলার মাটি শক্ত করতে চায়। এটাই হচ্ছে ওর টাইটেলের মধ্যে লিখেছে। থাম্বনেলটা তো এমনি সাধারণ যা যা টুকরো টুকরো ছবি, তো সেখানে পায়ের তলার মাটি শক্ত করতে হবে, সেজন্য নিজের নামে জমি কিনতে হবে। দেখুন, আমি আগের ভিডিওতেই বলেছিলাম না, আগের দিনের ভিডিওতেই বলেছিলাম না যে নিজের বলতে কি আছে। এই যে ছেলেকে নেবে বলছে, তো সেক্ষেত্রে নিজের কি আছে, বাড়িটাও তো নিজের নয়। বাবার বাড়ি যেটা শোনা গেছে আর যেটা সত্যি, যে একটা সময় দাদার বিয়ের জন্য ওকে বাড়ির থেকে বার করে দেওয়া হয়েছিল, কারণ ওর ইচ্ছা যেভাবে পাবলিক হয়ে গেছিল, শুধুমাত্র ইউটিউবে নয়, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে ওকে নিয়ে কথা হচ্ছিল, ছি থুতু হচ্ছিল, তাতে কিন্তু খুব ভয় হয়ে গেছিলো যে এই দাদা ভাইয়ের বিয়েটা যেন না ভেঙে যায়। তো সেই জন্য সেই সময় ওকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল। তো বাড়ির থেকে দাদা মেরে বার করে দিয়েছে, মা আর বাবা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তো তাহলে অবশ্যই এই যে এখন ছেলে নেবো করছে, তাহলে ছেলেটাকে নিয়ে কোথায় রাখবে? ওর তো নিজের বাড়ি বলতে কিচ্ছু নেই। সেই জন্য যে বলেছিলাম যে বাড়ির তাহলে বাবার কাছ থেকে বাড়ির ভাগ নেওয়া হোক, না হলে নিজের জায়গা কোথায়। তো সেক্ষেত্রে বললো যে এখন যে না, জমি। তো এই নিয়ে অনেক কথা, এই জমি কেনা নিয়ে অনেক কথা হয়ে গেছে। ওকে যখনই যারাই ভালো বুদ্ধি দিয়েছে তারাই বলেছে যে তুমি এক কাজ করো, আগে তোমার অ্যাসেটস তৈরি করো। তুমি বেরিয়ে এসছে সোজাই ইনকাম করে বলছো আমি 4 মাস ধরে ইনকাম করছি, যা টাকা ইনকাম করছি পুরো টাকা দিয়ে আমি আমার জন্য একটা ফোন কিনেছি। এটা কোনো রকমভাবেই কোনো ভালো অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ নয়। তো সবাই সেটাতে টুকেছিল। তো ওর তো সেটা ও ভালো করেই জানে যে ও কোন টাকা দিয়ে এই কাজগুলো করেছে। আর বলে না যে হাতিকে দাঁত, এই হাতি আবার কিন্তু ওই হাতি বললাম না, হ্যাঁ, চেহারা নিয়ে বললাম না, কিন্তু বললাম যে হাতিকে দাঁত দিখানে কে এক হতে হ্যাঁ, আচ্ছা কে হাতির দাঁত যে সামনে যে এত বড় একটা দাঁত দেখা যায়, ওইটা দিয়ে তো হাতি খেতে পারে না। ওটা হচ্ছে জাস্ট ফর শো অফ, কারণ এত বড় চেহারার মধ্যে ওই ভেতরের কুটি কুটি দাঁতগুলো মানাবে না। সেই জন্যই হাতিকে ওই রকম দুটো দাঁত দেওয়া হয়েছে, যাতে আর কি শরীরের সাথে মানানসই হয়। কিন্তু অ্যাকচুয়ালি খায় তো অন্য দাঁত দিয়ে। তো তেমনি টিনের সেম, কোন টাকা দিয়ে আমি ফোন কিনছি আর অ্যাকচুয়ালি কত টাকা আছে সে তো একমাত্র ওই জানে। হ্যাঁ, তো আমরা মোটামুটি আইডিয়া করতে পারি, আমরা অনুমান করতে পারি যা যা শুনছি চারপাশ থেকে। তো যাই হোক, টাইটেলটা নিয়ে তো কথা হলোই। তো এবার চলে আসি ভিডিওর মধ্যে। ফার্স্টেই শুনলাম যে দেখলাম একটা জিনিস, যে এখন থেকে আমার মনে হচ্ছে যে ও এবার থেকে চেষ্টা করছে যে যেদিনকার কোন দিনের ভিডিও হচ্ছে, এটা কবেকার, এটা আজকের না কালকের, এই সমস্ত ব্যাপারটাকে যেটা ধোঁয়াশা থাকতো দর্শকদের মনে, সেটা আমার মনে হয় সেই ধোঁয়াশাটাও আস্তে আস্তে একটু কাটানোর চেষ্টা করছে। কারণ দেখলাম ভিডিওর মধ্যে লিখলো যে এটা আগের দিনের ভিডিও, কিন্তু এই ভিডিওটা আমি স্টপ রেখেছিলাম, ওটাকে স্টপ রেখে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও ছিল, সেটা ইমিডিয়েট ছাড়তে হয়েছিল। সেটা কোনটা? ওই যেটা আর কি চাপ সৃষ্টি রাখার জন্য, মনের মধ্যে চাপ, মাথার মধ্যে চাপ দেওয়ার জন্য যে একটা জায়গায় গেছিল না, ওই হিউম্যান রাইটসে। তো সেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। সেটা দিয়ে আগে যেটা ওর কাজ, আগে ও যে কাজটা মেনলি করতে চায় সেটা আগেও দেখিয়ে রাখলো। আগে ও যেটা চাপ সৃষ্টি করে রাখতে চায়, সন্দীপের ওপর যে চাপ সৃষ্টি করতে চায়, তার জন্য মেন যেটা করা কথা সেটা আগে দেখিয়ে দিল যে এই যে আমি হিউম্যান রাইটসে গেছি, কিন্তু এবার তুমি তৈরি হয়ে নাও। এবার এই যে তোমাকে তার আগের দিন বলেছিলাম না, পায়ের মধ্যে ফেলে ক্ষমা চাওয়াবো, এমন কাজ করব আমি যে পায়ে ফেলে মাটিতে আমার পায়ের মধ্যে গড়াগড়িকে এসে ক্ষমা চাইবে, সেটার জন্যই ও ওটা আগে দেখিয়ে রাখলো। তো হিউম্যান রাইটস আমি আগেও বলেছি, এখনও বলছি, হিউম্যান রাইটস কখনো একটা মানুষের অধিকার নিয়ে কথা বলে না, সেখানে প্রত্যেকটা মানুষের অধিকার, তারা মানবাধিকার নিয়ে কাজ করে।
হ্যাঁ, আর অবশ্যই সেটা নিঃস্বার্থভাবে করে, নিশ্চয়ই কারুর মানে যে প্রথমে যাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সেরকমও নয়। আর সবচেয়ে বড় কথা এখানে টাকা পয়সারও কোনো লেনদেন হয় না। তো রেফারেন্স হিসেবে ব্যবহার করছি, এই যে শুনছি যিনি সঙ্গীতা ম্যাডাম, তার সাথে আগেই যোগাযোগ করেছিল প্রীতম। তো তার সাথে প্রীতম যোগাযোগ করেছিল, কিন্তু তারপর সে যখন পুরো ব্যাপারটা বুঝলো তখন কিন্তু সে শুনেছি প্রীতমের এগেনস্টে চলে গেছে। তো হতেই পারে আজকে আমাদের টিম প্রথম গেছে ওখানে, কিন্তু সেখানে গিয়ে যখন সন্দীপ তার পক্ষটা রাখবে, যদি বাই এনি চান্স দরকার পড়ে, তখন কিন্তু তার কথাটাও সমস্ত ভালো করে শোনা হবে। আর তার উপর সন্দীপ যখন শোনাবে, সন্দীপ তো পুরো প্রমাণ দিয়ে শোনাবে। আগের দিনের ভিডিওতে আপনাদেরকে আমি একটা ভিডিও ক্লিপ তুলে দেখিয়েছিলাম, আশা করি দেখে নিয়েছিলেন, যেটাতে সন্দীপ ওকে ছেলের দোহাই দিয়েছিল। আর শুধু ছেলের দোহাই দেয়নি, আরও অনেক কথা বলেছিল। তার মধ্যে থেকে আরও কিছুটা অংশ আজকে আপনারা শুনুন। একবার ভেবে দেখো, কখনো তোমার পছন্দকে ইগনোর করেছি কিনা? তোমার ভালো থাকার জন্য, ভালো চাওয়ার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো ঘোরার জন্য আমি কখনো না করেছি কিনা? এভাবে তোমাকে ভালোবাসাটা জাতাতে চেয়েছি। আমাকে কষ্টে রেখে তোমার খুব ভালো লাগছে, দাও আরো অনেক কষ্ট দাও, কিন্তু ছেলেটাকে বাঁচাও। ছেলেটাকে আর কষ্ট নিতে দিও না, এত কষ্ট করতে দিও না। ওর খাওয়া দাওয়ার ঠিক নেই, ওর মনে সাড়া দিয়েছে, জানো তুমি? আমাদের যেই ঝামেলা, ওর মনে সাড়া দিয়েছে। ও খেতে চায় না ঠিকঠাক, ওর শরীরটা ভেঙে গেছে। ও যা আগে খেত তার হাফটাও খায় না। আগের মতন চঞ্চলতা নেই ওর মধ্যে। একটু বোঝার চেষ্টা করো। সমস্যাটা তুমি হয়তো ভাবছো সম্পর্কটা ভেঙে গেলে সমস্যার তো সমাধান হয়ে যাবে। এরকম অনেক ঘটনা আছে পৃথিবীতে। সংসার ভেঙে কখনো সুখ পাওয়া যায় না। আজকে হয়তো ভাবছো ভালো থাকবে, আমাকে ছেড়ে সুখী থাকবে, কিন্তু না, পারবে না টিনা। সংসার ভেঙে কখনো সুখী থাকা যায় না। তবে সেদিন কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করতে যাইনি আমি, তোমাকে বোঝাবো বলে গেছিলাম। তোমার কাছে আমার কোনো ভুল হয়ে থাকলে সেটা ক্ষমা চাইতে গেছিলাম, তুমি সেই সুযোগটা দিলে না। তুমি সিচুয়েশনটাকে পুরো ঘুরিয়ে অন্য দিকে নিয়ে গিয়ে আজকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করালে। টিনা, এই ভুলটা আর করো না। এই সংসার ভেঙে গেলে, এই রিলেশন নষ্ট হয়ে গেলে অনেক পস্তাতে হবে দুজনকেই। ছেলেটার মুখের দিকে একটু তাকাও, ছেলেটার ভালো মন্দ একটু দেখো। আমি সবভাবে তোমাকে বলেছি তুমি কিভাবে সংসার করতে চাও, তুমি কিন্তু রাজি হচ্ছ না। আমি চাই নিজের ভুলটা বুঝে ফিরে আসো, আবার সংসার আগের মতন করব। তো নিশ্চয়ই সংসার জোড়া লাগবে। তুমি কেন ভাবছো জোড়া লাগবে না সংসার? কিন্তু দেখো, আমার দিকটাও চিন্তা করো। আমি আজ তোমার জায়গায় থাকলে তুমিও আমাকে ক্ষমা করতে পারতে না। কেউ যদি কারোকে বেশি ভালোবাসে, তার উপরে রাগটাও কিন্তু বেশিই হয়। তো শুনলেন, এখানে কিন্তু সন্দীপ বারবার করে চেষ্টা করেছিল। আমি যে বারবার করে বলি, এই ওদের দালালগুলোকে সবসময় বলি যে ওরা যে বলে যে সন্দীপ কোনো চেষ্টাই করেনি, আমি কিন্তু বারবার এই কথাটা বুঝিয়ে বলি যে একবার নয়, সন্দীপ অনেক চেষ্টা করেছে। প্রথমত সন্দীপ এই বিষয়টা বাইরে বার করতেই চায়নি। যদি বার করতে হতো, যদি বেচতে হতো, তাহলে যেদিন প্রথম ধরা পড়েছিল সেদিনকেই তো তাহলে এই বিষয়গুলো পাবলিক করে দিত, তাই না? করেনি। সালিশি সভা, তারপর বাড়ির লোকজনকে ডেকে মধ্যস্থতা, সমস্ত কিন্তু চেষ্টা করেছে। আর ওখানে রাজি হয়ে গিয়েও তার সত্ত্বেও ও ছাড়বো করেও ও ছাড়তে পারছিল না। এমন ওর মায়া, এমন ওর মোহমায়া যে ও ছাড়তেই পারছিল না। আসলে যে বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি, তো ওটা তো হওয়ারই ছিল, সেই জিনিসটাই হয়েছে। তো সেখানে
চিন্তা করে দেখুন, সন্দীপ জানতে দিত না, কিন্তু এটাও আমি আগেও বলেছি, তাও আমাকে পুনরাবৃত্তি করতে হয়, কি করব। তো সেখানে বারবার করে সন্দীপ বলেছিল, যখন ওখান থেকে বেরিয়ে গেছিল তখন কিন্তু ওর পক্ষে জানা সম্ভব ছিল না, সন্দীপের পক্ষে, যে ও বেরিয়ে কি স্টেপ নেবে। সুপার বদদি আর সুপার ছদি, তারা কি সন্দীপের মানে প্রদীপের এই ভিডিওটা দেখেনি? নিশ্চয়ই দেখেছে, নাকি সম্পূর্ণ দেখেও না দেখার ভান। যখন কোনো বিষয় নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি, তাদের তো একটা ভিডিও ভালো করে দেখার দরকার, যাদের নিয়ে কন্ট্রোভার্সি করছি। আর না দেখেই যদি আজও তারা এই কথাটা বলে যাচ্ছেন যে প্রদীপের উচিত ছিল একটা চান্স দেওয়ার, তারা এই ভিডিওটা দেখেনি কি? তাহলে তো এদেরকে দালাল ছাড়া আর কিচ্ছু বলা যাবে না, কারণ দালালরাই তাই হয়, যেটুকু বোঝায়, যে আর কি কাজটা দিয়েছে, যার হয়ে কাজ করছে, সে যেটুকু বোঝায়, যেটুকু বলে, তার বাইরে নিজের না বিবেক, না বুদ্ধি, না ইনফরমেশন, কোনো কিছুই ওরা কাজে লাগাতে চায় না। তো তেমনি আজও সুপার বদদি এরকম করে করে বলে যে বাচ্চাটার জন্য একটা চান্স দেওয়া উচিত। তো উনি উচিত এখন দালালি যদি না করে, যদি সত্যি নিজেকে নিরপেক্ষ বলে প্রতিপন্ন করে থাকেন সবার কাছে, তাহলে সেটা বলুক, যে প্রথম থেকে বলুক যে আমার অন্যায় হয়েছে, সাপোর্ট করা উচিত হয়নি, এ সাপোর্ট পাওয়ার যোগ্য না। দিনের পর দিন সন্দীপের বডি শেমিং, সোশ্যাল শেমিং, ওর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথাবার্তা বলে ওকে দিনের পর দিন পোক করে গেছে। আজও এই ঘোড়ামুখী দালাল বলে যে বউকে বেঁচেছে, একটা চান্স দেয়নি। ওরা এই ভিডিওটা মনে হয় দেখেইনি, সেই জন্য শুধুমাত্র যেটুকু বলে দিয়েছে, যেটুকু বলেছে সেটাকে বেদবাক্য মেনে বসে ভিডিও করেছে, তাও আবার এত জঘন্য ভিডিও, যে ভিডিওর জন্য মানুষের কোনো মানে যাকে নিয়ে আমি কথা বলছি তার মায়ের গর্ভকে টেনে নর্দমায় নিয়ে আসতে হয়, এরকম ভিডিও করেছে। থানা থেকে ফোন আসলো আর রীতিমতো সন্দীপকে ধমকানো হলো, তাকে ছেলেকে দিয়ে দিতে বলা হলো। তখন সেই সময় কিন্তু স্বাভাবিক সন্দীপ ভয় পেয়ে গেছিল, কারণ এই ভিডিওটার মধ্যেই সন্দীপ বলেছে যে জানি না থানায় ডাকা হয়েছে, শুনেছি যে থানায় গেলে আগে মার দেয় তারপর কথা শুনি। এই যে ভ্রান্ত ধারণাগুলো, সেগুলো যারা কোনোদিনও থানা পুলিশ এইসব জায়গায় যায়নি, তাদের সাথে কোনো দূর দূরান্তের সম্পর্ক নেই থানা পুলিশের, তাদের মনে এইরকম ভ্রান্ত ধারণা আসতেই পারে। সেই জন্যই ও ভয় পেয়ে গেছে, আর ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। আর তখনই ভেবেছে যে একবার যখন থানায় চলে গেছে, এইরকম ধরনের আমার সম্পর্কে কথা বলেছে, নিশ্চয়ই বাড়িয়ে চাড়িয়ে এমনভাবে বলেছে, তো ভেবেছে যে আগে মারবে তারপর কথা শুনবে। আবার আদৌ আমার কথা শুনবে কি শুনবে না তারই কোনো ঠিক নেই। তো সেই জন্য ও কী করেছে, ওর যে প্রধান সিস্টেম, মানে ওর যে প্রধান যে লাইফের যেটা লাইফ সাপোর্ট কি, সেটা হচ্ছে ওর দর্শকরা প্রধান। ওর যে প্রফেশনে ও এখন আছে, প্রধান যেটা আছে, ওদের গ্রামের মানে চাষবাসের কথা হচ্ছে না, বাদবাকি কিছু হচ্ছে না, মেনলি তো ও ব্লগার, যেখান থেকে ওর ঘরে ইনকাম ঢোকে। তো সেখানেই ওর যে সাপোর্ট সিস্টেম হচ্ছে ওর দর্শকরা। ও সমস্ত কিছু খুলে তাদেরকে আগে জানিয়ে দিয়েছে, কারণ ও এটা নিশ্চয়ই বুঝেছিল যে আমি আগে যদি না জানাই, যদি ও কীরকমভাবে জানাবে আমি জানি না। যেইটাই হয়তো ওই ফোনটা পেয়ে ও বুঝতে পেরেছিল যে কি হয়েছে এখানে, আর ও ওখানে এমন কি বলেছে যার জন্য আমাকে এইরকম ধরনের ফোন কল এসছে। তো ভেবেছে এবার বাই চান্স যদি ও ভিডিও করে এমন কিছু বলে, তার চেয়ে বরং আমার উচিত কি সেফ সাইড, যে আমি ভাই আমার পক্ষটা সম্পূর্ণ জানিয়ে রাখি। তো আর এটা আমি বারবারই বলেছি যে এটা সন্দীপের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়েছে। ও যদি এটা না করতো, আজও ও বলে মানে যতই বলুক, কেঁদে কেটে মানে বলতে যদি মুখে রক্ত উঠে যেত, তাও কেউ বিশ্বাস করতো না। যেখানে কিনা এখনো কিছু মানুষ টিমকে সাপোর্ট করে, এখনো যখন সাপোর্ট করে, তারা ভালো করে জানছে, বুঝছে, সব কল রেকর্ডিং আছে। সেখানে ওই 14 তারিখ যখন দুজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে, তখনও বলছে, চিন্তা করছে যে চুপ কর, মা বাবু শুনে নেবে। তার মানে সেই মেয়েটি তখনও ও চাইছে যে সব ঠিক হয়ে যাক। তাহলে সেই মুহূর্তে
তারপরেও ও একবার করে ঠিক হবে আর একবার করে আবারও গিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এই যে কথাটা ও বলেছিল না যে আমি এখানেই থাকবো আর ওর সাথে গল্প করব, এই জিনিসটা যদি হতে দেওয়া যেত তাহলে কিন্তু এই পুরো বিষয়টা হতোই না। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে এখন এই যে নতুন নাটকটা টিম শুরু করেছে, এর পেছনে বিশাল বড় হাত, মানে বুঝতেই পারছেন বিশাল অনেকগুলো কারণ কিন্তু চলছে। তার মধ্যে আরেকটা প্রধান কারণ যেটা আপনাদের সাথে শেয়ার করব, চিন্তা করে দেখুন 2-3 দিন আগেই একটা ভিডিও হয়েছিল, আমি করেছিলাম। আমার ভিডিও ওরা খুব ভালো করে দেখে, এটুকু আপনারা ভালো করে জানেন, খুব ভালো করে দেখে, উপলব্ধি করে, কথাগুলো বোঝার চেষ্টা করে। হ্যাঁ, তো সেখানে কিন্তু যখন টিনের এই প্রধান দালাল ওর আর মন্দিরার কেসটা যখন দুটো তুলনামূলকভাবে বলেছিল, তখন কিন্তু আমি বলেছিলাম যে ওদের মধ্যে কখনোই তুলনা সম্ভব নয়। কারণ মন্দিরা যাই করেছে না কেন, যতই যাই করুক না কেন, ও কখনো নিজের বাচ্চাকে হাতছাড়া করেনি। আর সেই জন্যই ও দর্শকের যে কী যেন বলে সাপোর্টটা ও পেয়ে গেছে, দর্শকের ও সাপোর্টটা পেয়েছে। এই জিনিসটা কিন্তু তড়াৎ করে ওরা ক্যাচ করে নিয়েছে, তড়াৎ করে ক্যাচ করে নিয়ে ওরা সেই অনুযায়ী তখন ঠিক করেছে যে তাহলে তাই তো সত্যি কথা তো যে মন্দিরা সাপোর্ট পাচ্ছে, কারণ ও যাই করুক না কেন ওর কাছে বাচ্চা ছিল, বাচ্চা ছেড়ে রেখে কিছু করেনি। তাহলে যদি বাচ্চাটাকে নিয়ে নেওয়া যায় তাহলে এক ঢিলে অনেকগুলো পাখি মারবে বলে ঠিক করেছে। বাচ্চা নিয়ে নিলে সন্দীপের ফ্যামিলি পুরো জব্দ হয়ে যাবে। ওই বাচ্চাকে দেখিয়ে যা বলবে যে কোনো শর্ত রাজি, বাচ্চাকে নিয়ে নিতে পারলে তাহলে বাবার কাছ থেকে বাচ্চার জন্য খরচা নিতে পারে। ওর খোরপোশ নয় কিন্তু, কারণ ও তো যেটা বলে পরকীয়া করেছে সেটা তো সবার কাছে আমরা প্রমাণিত। তো সেক্ষেত্রে বাচ্চার জন্য একটা মেনটেনেন্সের চার্জও পেতে পারে। তারপর বাচ্চাকে ভিডিওর মধ্যে দেখিয়ে সে দারুণ ভালো কন্টেন্ট করতে পারে। যেখানে কিনা বাচ্চা নেই তারই ছবি দেখিয়ে তার কথা বলে শুধুমাত্র দর্শককে কীরকমভাবে টেনেছে আপনারা লক্ষ্য করে দেখবেন ওর ভিউজটা, তাহলেই বুঝে যাবেন। সেখানে বাচ্চার শুধু নাম আর ছবি, তাও ছবিটা বেশিক্ষণের জন্য রাখতে পারিনি। আমি শুধু অবাক হয়ে যাই, এরা কি বাচ্চার জন্য লড়বে বলছে? রাখতো, ক্ষমতা থাকলে রাখতো, ক্ষমতা থাকলে ছবিটা রাখতো, কিন্তু এত ভয় এত মায়া কিসের না নিজের চ্যানেলের ইনকামের এত মায়া। তো এটা পরিষ্কারই কথা, ও মনে হয় নিজে প্রথমে দিয়ে দিয়েছে, তারপর ফোকলা ওকে বুঝিয়েছে কি করেছিস এক্ষুনি সরা, নাহলে যদি আরেকটা স্ট্রাইক পড়ে একই রকম 3টে স্ট্রাইক হবে, চ্যানেল তো উড়ে যাবে ব্যাস। আজকে চিন্তা করে দেখুন, এই যে মানবাধিকার কমিশনে ও গেছে, গিয়ে নিশ্চয়ই বাচ্চাকে আমি রাখবো তার জন্য তারা যখন নিশ্চয়ই জিজ্ঞাসা করেছে যে কিভাবে তুমি কি করো, তখন বলেছে আমি ইউটিউব করি। সে নিজে ওই যে সব অ্যাপগুলো যে প্রমোট করতে গিয়ে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেলো, তার সত্ত্বেও দেখুন গিয়ে যে শর্ট ভিডিওর মধ্যে ওই ধরনেরই আবারও একটা অ্যাপ মনে হয় সেটা প্রমোট করছে। এবার জানি না সেটা বৈধ কি অবৈধ বলতে পারছি না, বাট রিস্ক তো আবার নিচ্ছে, এখনও সেই পয়সার ও লালসা ছাড়তে পারছে না। তো ওর এই পয়সার লালসায় যদি চ্যানেলটা চলে যায় তখন বাচ্চাটা কি করবে? তখন বাচ্চাটিকে নিয়ে কি করবে, তাই না? আর সর্বোপরি একটা কথা যে যদি কোনোভাবে বাচ্চাকে দিয়েও দিল, ওই বাচ্চাকে ওরা রাখতে পারবে? ও রাখতে পারবে? ওখানে তো ও কাউকে চেনে না, সেখানে বাচ্চাকে রাখতে পারবে? তো যাই হোক, ভিডিওর মধ্যে দেখলাম আজক্ষণ যে সন্দীপ যেমন গরম জল খায়, হঠাৎ করে দেখলাম ওরও গরম জল খাওয়া। হ্যাঁ, আজকালও সন্দীপকে খুব প্রথমত প্রচণ্ড সম্মান করছে। আমি তো ভাবছি কোন দিন প্রাণপ্রিয়, হ্যাঁ আমার প্রাণনাথ প্রাণপ্রিয় সন্দীপ না বলে কোন দিন, ওদিন বললেই আমার তো ওইখানেই মনে হয় হার্ট অ্যাটাক চলে আসবে। এত সম্মান যাই না সন্দীপের হজম হয়েছে কি না, আমার তো একদম হজম হচ্ছিল না। ওই যে তার আগের দিন চুল্লুখোর যে তুই করে কথা বলছিল, ওটাই তোর আসল রূপ। তাও সেই রূপটাকে ও শুধুমাত্র মটকা গরম বলে চেপে দিয়েছে। আসল যেটা সেটা কীরকম সেটা কিন্তু ওই ভয়েস ভিডিও কলের না, অডিও কলে রয়েছে, যেটা কিনা ওই যে সন্দীপ ফোন করেছিল না, আমাদের বলেছিল যে তোমাদের ফোন করেছিল আজকে তোমাদের ওই যে সন্দীপ দা, নাম ধরেই বলছি,
হ্যাঁ ফোন করেছিল, বলছিল যে সমস্ত কিছু ভুলে ঠিকঠাক করে নিতে। কেন রে, কেন কেন আমার মুখটা যখন তুই মিটেছিলি তোর মনে ছিল না আমি না গেলে কি তোর বাড়িতে টাইলস বসছে না? ওই যে ফোন কলটার মধ্যে মারাত্মক জিনিস আছে, মারাত্মক কথা বলেছে, যেটা কিনা সন্দীপ বলেছিল যে আমাদের শোনাবে, কিন্তু তারপরেও বলেছে থাক আর কি শোনাবো, আমাদের তো ঘরেরই কেচ্ছা। কিন্তু এবার যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু অবশ্যই শুনিয়ে দেওয়া উচিত, বেশি যখন বাড়াবাড়ি করবে শুনিয়ে দেওয়া উচিত। যাই হোক, ভিডিওর মধ্যে যেটা দেখলাম রান্না বান্না, আমাদের অমাবস্যা দেবী রান্না করছে, শুক্তোর মধ্যে হলুদ দিয়েছে, জানি না এটা কী ধরনের শুক্তো, মানে এমনি যেরকম অনুষ্ঠান বাড়ির শুক্তো হয় সেরকম তো নয়। তো আজকে দেখলাম আজ অমাবস্যার অশুভ শক্তি দুজনে মিলে বাজার করছে। আজকে ঠাম্মি আর নাতনিকে একটুখানি অব্যাহতি দিয়েছে, কি করবে চক্ষু লজ্জা বলেও তো একটা জিনিস আছে নাকি, তো সেখানে চক্ষু লজ্জার চোটে আজকে দুজনকে দেখলাম বাজার করছে। আজকে ঠাম্মি আর মেয়েকে যাই না, পরবর্তীকালে ক্যামেরা অফ হওয়ার পর হয়তো বলেছে এই যে নিয়েছি আর, তো সেটা হয়তো করেনি। তো তারপর দেখলাম বললো প্রচুর ফুল বাবা, কিনতে হয় না গো, সব একেবারে সামনের পরেই ফুল ভর্তি। তো সেখানে দেখালো একই পাশাপাশি দুটো ফুল গাছ, একই কালার, ওই যে এখনকার নতুন যে জবা ফুলগুলো হয়েছে না, একটু হলদে টাইপের, একটু চন্দন টাইপের কালারটা, চন্দন কালারের পাপড়িগুলো থাকে আর মাঝখানে একটা লাল অংশ থাকে ওই ফুলটা। তো সেই দুরকম পাশাপাশি গাছ দেখাচ্ছে, একটার মতো ওই লাল ফোঁটাটা আছে আর একটার ভেতরে লাল ফোঁটাটা নেই। তাই বলছি বাবা কি ব্যাপার, দেখো পাশাপাশি, হ্যাঁ ফুলটা এইটা এরকম ওইটা ওই রকম, হ্যাঁ যেরকম তেমনি দেখো, যেমন তোমাকে দেখো ভাবে বাবা কীরকম মা না, যে মারা বা বাচ্চাদের জন্য মানে বাচ্চাদেরকে বুকে পিঠে সারাক্ষণ আগলে রাখছে, বাচ্চাকে ছেড়ে বাথরুমে যেতে পারে না, অনেক মারা বাথরুমে বাচ্চাকে সাথে করে নিয়ে যায়। অনেক মা আছে যারা বাথরুমে গেলে বাচ্চারা দরজা নক করে মাম্মি 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 করে, কনসেন্ট্রেট বাথরুমে গিয়ে করতে পারে না, একটু ভালো করে স্নান করবে বা কিছু করতে পারে না। সেই সব মারা যখন তোমাকে দেখে তখন বলে ও মা গো কি মা রে। আজকেই মনে হয় কমেন্ট বক্সে আমাকে লিখেছে পম্পাতি যে জানো আমি তো মালদায় থাকি, আমার ছেলে কলকাতায় থাকে, 29 বছর বয়স, তাও এখনও মাঝে মাঝেই মনে হয় যে ছেলেটা কি করছে কি খাচ্ছে, 29 বছর বয়স তো অনেক বড় হয়ে গেছে, কর্মসূত্রে পড়াশোনাও নয়। অনেক মা আছে, এই যে আমাদের কি যেন বলে বর্ণালী আছে, ছেলের জন্য নিজের সংসার মানে হাজবেন্ড তার ঘর সংসার সমস্ত ছেড়ে পড়বে তার সাথে দিল্লিতে রয়েছে। সেসব মারা যখন দেখে মা কীরকম মা না, তারাও ভাবে যেরকম ফুলটা দেখে তুমি করলে ঠিক তাদের মনোবৃত্তি তোমাকে দেখে তাই হয় যে কি মা না। তো আজকে আরও এক ধরনের মায়ের কথা অবশ্যই বলবো, যে মায়ের কথা এখন না বললেই নয়। তো যা হোক রান্নাবান্না হয়েছে দেখলাম, তো তারপর গেল কোথায়, নাইটি পরে নাইটি বাহিনী গেল কোথায় যে দেখতে, জমি দেখতে। ওদের যে দাদা ভাই যেখানে পুজো করেছিল সরস্বতী পুজো, ওখানে দেখলো একটা জমি। তো জমিটা সমালোচনা তো মিথ্যা কথা বলবো না, কখনোই যেটা খারাপকে ভালো বা ভালোকে খারাপ বলবো না। তো জমিটা সত্যিই ভালো ছিল, যা দেখলাম। বললো যে রাস্তাও চওড়া আছে, এখানটা থেকে এই জমিটা 2 কাঠা জমি, একদম স্কোয়ার জমি, মাটি ফাটি ফেলতে হবে না, একদম ভরার জমি। বললো এই জমিটা কিনবো, পছন্দ হয়েছে, তোমরা বলো কি করবো। তো অনেকেই তো অনেক দিন ধরে বলছে, অনেক কথাই বলছে, তাদের কোনো কথায় কোনো পাত্তা না দিয়ে আজকে এখন হঠাৎ করে দর্শকদের কথায় উঠবে আর বসবে বলে মনে করছে। আসলে আমার মনে হয় দেখলো, এতদিন দেখে নিল যে এই কবিতা চোরের কথায় উঠে বসে আমার জীবনে শুধুমাত্র মাইনাসই থাকবে, প্লাস কিচ্ছু হবে না। সেই জন্য বললো দর্শকদের ওপর। তো ভালো, বেশিরভাগ দর্শকরা ভালোর জন্যই বলে। আর ওর দর্শক না, আমি আজকে থেকে তো দেখছি না ওকে, অনেক দিন তো দেখছি ওকে। ওর দর্শক মানে বলতে ওকে হেট করতো একমাত্র রুমালিকে যারা প্রচণ্ড ভালোবাসতো, তারা ওকে হেট করতো, কারণ ভালো করে তাদের মনে হতো যে রুমালির সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, আর অবশ্যই গামলির জন্যই হয়েছে। কেন? কারণ বাড়ির মেয়েকে প্রাধান্য না দিয়ে বউকে মাথায় নিয়ে নাচছে বাতকুল্লার পরিবার, তো তারা সবাই এই টিমকে প্রচণ্ড হেট করতো। তারাই যবে থেকে রুমালিকে দেখলো ওর পাশে এসে দাঁড়ালো, তবে থেকে তারা আবার
ওকে আর তখন থেকে আর হেট করে না, অবশ্য উল্টে সাপোর্ট করে। কিন্তু ওর এখন হেটার কার? যারা ওকে প্রচণ্ড ভালোবাসতো, ওই বাতকুলার পরিবারে ওকে 5-5টা বছর এত হ্যাপি সুখী ফ্যামিলি দেখেছে, একদম আদর্শ বউ, আদর্শ বৌমা, আদর্শ মা হিসেবে যারা দেখেছে, তারা হঠাৎ করে যখন দেখছে যে এ কি আমরা দেখছি, আমরা কি দেখছি, এ তো এরকম ছিল না, এ বলছে আমাদেরকে এতদিন ধরে বুঝিয়েছে এ কত সুখী ছিল, আর হঠাৎ করে এখন বলছে যে আমি অসুখী। এই যেসব মানুষরা যারা ওর ঢপগুলো নিতে পারেনি, তারাই কিন্তু ওর হেটার, বাদবাকি কেউ কিন্তু ওর হেটার নয়। তো যারা ওর হেটার ছিল, বুঝতেই পারছেন, তারা একটা না একটা সময় ওকে খুব ভালোবাসতো। সেই জন্যই কিন্তু যে প্রচণ্ড ঘৃণা যারা করে না, তারা কিন্তু দেখবেন একটা না একটা সময় ভালোবাসতো। সেই জন্য প্রচণ্ড ঘৃণা থেকেও প্রচণ্ড ভালোবাসা আসে, বা প্রচণ্ড ভালোবাসা থেকেও প্রচণ্ড ঘৃণা আসে, এটা আমরা শুনেছি। তো এটা হচ্ছে ব্যাপার, তারা কেউ মানে ওর শাস্তি চায়, ওর চরম শাস্তি দেখতে চায়, ওর পরিণতি চোখের সামনে দেখতে চায়। কিন্তু মানে ওকে একেবারে যেটা বলে না জানে প্রাণে শেষ হয়ে যাওয়া, সেটা কিন্তু আমার মনে হয় কেউ চায় না। ঠিক আছে, তো যাই হোক, জমি দেখে আসলো। জমি দেখে এসে তারপর বলল কি যে বেড়াতে যাব। এর আগেই বলেছিল বেড়াতে যাবে রিলস বানানোর জন্য, বেড়াতে যাবে। তো জমি যখন দেখছিল তখন আবার বলছিল হ্যাঁ জায়গা ঠিকই আছে, কারণ জমি যখন কিনছি বাড়ি হবে তাহলে নিশ্চয়ই গাড়িও হবে। তো গাড়িরও দেখলাম, গাড়ির রাস্তা হ্যাঁ ঠিক আছে, তাহলে একদম একেবারে ওকে আছে। বললো যে দেখছি, একজন যিনি দেখাচ্ছেন, মনে হয় উনি বললো প্রমোটার, আমার মনে হয় উনি ব্রোকার। তো উনি দেখিয়ে দিচ্ছেন জমিটা। তো তারপর হচ্ছে গিয়ে বললো যাবো। তো সেজে গুজে কোথায় দেখা গেল 3 জন, বললো 3 জন যাচ্ছি, ও দাদাভাই আর হচ্ছে গিয়ে ধানি লঙ্কার ঝাঁজ কিন্তু একদম পুরো, মানে কি বলবো, ঝাঁজ আর কিছু নেই গো। আহারে ধানি লঙ্কার একদম পুরো একেবারে সমস্ত মেরে দিয়েছে। ওর রস কস সিঙ্গাড়া বুলবুলি যা ছিল সব মেরে পুরো রসগুলো গুড় করে দিয়েছে গো বিচারির। তো আজকে দেখলাম আলু মাখছে, সেও চামচ দিয়ে আলু মাখছে, মাথা নিচু করে, মাথা এখান থেকে আর ওপরে করে না। হ্যাঁ, ওর যে চ্যানেল আলাদা আছে, সেই চ্যানেলে তাও কি কন্টেন্ট দেয়, রান্নার কন্টেন্ট দেয়, যা রান্না হয় তাই কন্টেন্ট দেয়। মানে ওদের যে আজকে বলছিল না টিন, যে আমার মায়ের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, তো ওটা এবার ভেরিফাই করতে হবে। তো চিন্তা করে দেখুন, বললো গেল কোথায় না, এই আমাদের কাকার বাড়িতে। তো ওর ওই যে আরেকটা যে চ্যানেল, ওই যে বলেছিলাম আমি, যে আমি কিন্তু আমি বা সব দর্শকরা এই কথাটার ওর মুখের কথায় বিশ্বাস করবে না যে ও কবিতাচল ফোকলার সাথে সম্পর্ক রাখতে চায় না। যদি বিশ্বাস করাতে হয় তাহলে ওই চ্যানেলটা, যে শর্টস চ্যানেলটা, সেই চ্যানেলটা ওর ডিলিট করে দেখা, তাহলে বুঝবো। একটা তো চ্যানেল রয়েছে, ব্লগিং চ্যানেলটা তো বেঁচে গেছে, মাদের আলাদা চ্যানেল রয়েছে, আর কটা চ্যানেল লাগে মানুষের? আবার বলছিল যে আমি আরও একটা চ্যানেল খুলে রাখবো, তাহলে সেটা ওর নতুন আরেকটা চ্যানেল খুলুক, এই চ্যানেলটাকেও ডিলিট করে দেখা, যেটা কিনা এই ফোকলার আইডি দিয়ে খোলা 2018-র যে চ্যানেলটাকে ও নিজের নাম দিয়ে শর্টস চ্যানেল বলে করেছে, সেটাতে এখনও আজও কন্টেন্ট দিচ্ছে। আর কন্টেন্ট কি, সেখানে একটা রিলস দিয়েছে যে বউ কিরকম হয়, বউ কাকে বলে, বউয়ের সংজ্ঞা কি, যে কিনা 5 বছর আগে ঝগড়া কি হয়েছে সেটা মনে রাখে, কিন্তু ডালে নুন দিয়েছে কিনা সেটা মনে রাখতে পারে না, সেই হচ্ছে বউ। তো এই যে 5 বছর আগে ঝগড়াতে বর কি বলেছিল কি না বলেছিল সেটা মনে আছে ওর, ডালে নুন দিতে ভুলে যায়। এই সবগুলো দিয়ে একটুখানি আর কি আমাদের সন্দীপকে একটু ঠোকাঠুকি দেওয়া। যাই হোক, যেটাই হোক, আমার সেটা বক্তব্য না, বক্তব্য একটাই, যদি সত্যি ফোকলার সাথে সম্পর্ক নেই, ফোকলাকে ওর চাই না, তাহলে ফোকলার চ্যানেলও যেন ও না নেয়, পুরো চ্যানেলটাও ডিলিট করে দিক, তাহলে বুঝবো যে হ্যাঁ সত্যি ও চায় না। ও পুরো চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দেবে, ইমেল আইডিটা তো থাকবেই ফোকলার কাছে, ফোকলা তারপর যদি আবার খোলে তখন ফোকলার নতুন চ্যানেল, নতুন সাবস্ক্রাইবার নিয়ে নতুনভাবে কাজ করতে পারবে, দেখব। এটা কিন্তু আপনারা সবাই গিয়ে ওর চ্যানেলে লিখুন, যারা কিনা ওকে ভালোবাসেন, যারা ওর কথায় বিশ্বাস করেন। বোকার মতো কিন্তু বিশ্বাস করবেন না, অন্ধভক্ত হবেন না, একটু লজিক একটুখানি মাথা খাটিয়ে দেখুন
যারা ভালোবাসে তাদের তো আরও বেশি করে করে সুনিশ্চিত হওয়ার দরকার যে তারা বোকা বানছেন কিনা। যারা হেট করছে তারা তো কি আছে, তারা তো হাসবে। আর হাসবে কার ওপর? যারা ভালোবেসে এত ভালো ভালো কথা বলছে তাদের ওপর হাসবে, যে হেই দেখুন আপনারা একে ভালোবাসেন, দেখুন কত বড় মিথ্যাবাদী। আর আমি তো বারবার বলেছি, প্রমাণ দিয়ে বলেছি, মুখ খুললেই মিথ্যা কথা বলে। তাহলে আপনাদের কিন্তু একটু যাচাই করে নেওয়া উচিত যে কথাগুলো ভিডিওর মধ্যে বলছে সেগুলো সত্যি কিনা। সত্যি যদি ওর সাথে সম্পর্ক রাখবে না, তাহলে ওর চ্যানেল ডিলিট করতে বলুন ডিলিট করতে, তাহলে বুঝবো। হাইড নয়, ডিলিট করতে হবে কিন্তু। তো যাই হোক, ওই চ্যানেলটাতে ও কাজ করছে। তো এই যে কথাটা, এটা সম্পূর্ণ এই ঢপ আর এই পুরো খেল তার মধ্যে রয়েছে স্ক্রিপ্ট। ওই যে বললাম, আগের দিনই বলেছি, এই ফোকলা বলেছে হ্যাঁ তাহলে এইরকম কর। ওরা প্রত্যেক কথা আমার কথা খুব ভালো করে শুনে। আজকে 18 বলছিল যে একটুখানি সাদা লাগছে না? হ্যাঁ, আমার সাদা লাগছে, সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক হয়েছে। ওই যে অতিরিক্ত ল্যাটা মাছ হচ্ছিল না, ওটা বন্ধ হওয়ার পর থেকে একটুখানি মুখটা দেখছি, মনে হয় ঠিক হয়েছে। আর এটাও কিন্তু বন্ধ হয়েছে শুধুমাত্র, আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম সর্বপ্রথম, যে সন্দীপ যদি চায় আর সন্দীপের উকিল যদি বলে, তাহলে ওর কিন্তু মেডিকেল টেস্ট হবে। 8 মাস হাজব্যান্ডের বাড়িতে নেই, ওর মেডিকেল টেস্ট হলেই সমস্ত ধরা পড়ে যাবে যে কি হয়েছে আর কি হয়নি। ব্যাস, ওইটার পর থেকেই কিন্তু ওদের টনক নড়ে গেছে। কারণ এখানে কোনো রকমভাবে আমি পুরো সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছিলাম যে যখন মানুষের এরকম কোনো ঘটনা ঘটে, পোস্টমর্টম হয়, এমনকি মানে মৃতদেহতেও কেউ বলে দেওয়া যায় যে সে সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল কি ছিল না। তাহলে এক্ষেত্রে তো জ্যান্ত মানুষের ক্ষেত্রে তো 2 মিনিট লাগবে না জানতে। ওটা অনেক সিস্টেম আছে, ওরা সবাই সেটা দেখে করে নেয়, বলে দেয়। তো যাই হোক, সেটা শুনেই আর কি খেলাধুলা বললাম না বন্ধ করে লুডো খেলছে কেন, এখন এত লুডো কেন খেলছে? কারণ অন্য খেলা সব বন্ধ হয়ে গেছে। দেখছিলেন আজকে আবার বলছে কাশি হচ্ছে। ওই যে আগের দিন যে খেয়েছিল না, চিংড়ি মাছ খেয়েছিল, তারপরে চিংড়ি মাছ খেয়ে তো ল্যাটা মাছটার খাওয়া হয়নি, সেই জন্য কাশি হচ্ছে, সেই জন্য আবার ওষুধ লাগছে। তার আগে একবার বলেছিল মনে আছে যে হ্যাঁ তোমরা এখন বলবে যে কি ব্যাপার, তোমার তো এটা খেলে অ্যালার্জি হতো, ওটা খেলে অ্যালার্জি হতো, হ্যাঁ এখন আর হয় না। ঠিক এরকমভাবেই বলেছিল না? তো আজকে কি বলছে আবার, হ্যাঁ আমার অ্যালার্জি আমার একটুখানি হচ্ছে, ওষুধ লাগবে, ঠিক হয়ে যাবে। তো সে সময় কি ছিল? তো যাই হোক, তারপর গেল গিয়ে কোথায়, একসাথে বেরোলো কেনাকাটি, বললো হাটে যাবে। তো হাটে দেখলো খুব একটা বেশি ভিড় নেই, বললো ঈদের সময় ঈদের জন্য একটুখানি হালকাই ভিড় রয়েছে। তো সেখানে গেছিলো কিনতে মেনলি কার্তিকের জামা কাপড়। তো কার্তিকের জামা কাপড় বললো যে পায়নি, আর টুকটাক যা কিনেছে একটু ফুচকা টুচকা খেয়ে চলে এসে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে একটু কন্টেন্ট, নাহলে করবেটা কি, না হলে আর দেখানোর কি আছে, যে কন্টেন্টটা বাড়বে। তো সেই জন্যই একটুখানি যাওয়া, একটু হাওয়া খাওয়া, একটু এদিক ওদিক রাস্তা দেখানো, আর তার সাথে একটু ফুচকা খাওয়া। ঠিক আছে, এবার বলা, তো যাই হোক কি যেন বলে, তারপর ফিরে এসে যখন জিনিসপত্র দেখানোর পালা, তখন বলল যে শোনো না, আমরা অ্যাকচুয়ালি গেছিলাম, এটা হচ্ছে গিয়ে পয়লা বৈশাখে শপিং করতে গেছিলাম। তো গিয়ে দেখলাম অতটা কিছু কেনা হয়নি। পয়লা বৈশাখের শপিং একটুখানি এখন বন্ধ দিচ্ছে, কারণ একটু না হাত টাইট আছে, মানে আমার দাদাভাই দুজনেরই হাত টাইট আছে। তো তারপর দেখলাম বৌমণিকে একটা ড্রেস পরে দেখালো, বললো যে এই যে বৌমণির ড্রেস, এটা এটুকুই শুধু দেখালো। তাহলে চিন্তা করে দেখুন, যে কিনা জমি কিনবে, গাড়ি কিনবে, হ্যাঁ গাড়ি কেনা, জমি কেনা তার চিন্তাধারা, আর তার পয়লা বৈশাখের শপিংটাকে বাদ দিতে হচ্ছে। এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি আইওয়াশ, এই সমস্ত কিছু একেবারেই আইওয়াশ। ও এটা শুধুমাত্র চাপ সৃষ্টি করছে সন্দীপের ওপর, যাতে সন্দীপ বলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এই নে তোর ডিভোর্স, তুই চলে যা। ও ভাবছে যে অনেক দিকে রাস্তা, বললাম না একদিন ঢিলে অনেক পাখি। যদি ভাবছে যে বাই এনি চান্স যদি আমি পেয়ে যাই কৃষাণুকে, তাহলে তার কোনো কথাই নেই, তাহলে তো কৃষাণুকে দেখিয়ে ভালোই আমার চলবে। হ্যাঁ, আর যদি না পাই, যদি কৃষাণুকে দেওয়ার ভয় আমি কি যেন বলে ডিভোর্সটা পাই, তাহলে তো আমি একদম খুলকে, যেটা আর কি এখন হতে পারছে না, মেডিকেল টেস্টের ভয়ে বন্ধ রয়েছে। তারপর হচ্ছে গিয়ে চারিদিকে
অনেক রকম কথাবার্তাও হচ্ছে ওদের ওখানে, যখন যাচ্ছে দেখছে যেখানেই যখনই যাচ্ছে ধরা পড়ে যাচ্ছে, ওদের বদনামি হচ্ছে, এদের বদনামি হচ্ছে, সমস্ত কিছু এড়ানোর জন্যই আর কি এই ব্যবস্থাটা নেওয়া। আশা করি বোঝাতে পারলাম। আরেকটা জিনিস করছে, পড়াশোনা করছে, বাপরে বাপ, ভাবতে পারেন এই যে টিমকে সবাই বলছে নিজের পায়ে দাঁড়া দাঁড়া দাঁড়া, সেই জন্য পড়াশোনা করছে। তো আমার যত মনে হয় এই যে একটা বয়ান হয়তো লিখতে হতেই পারে, মানবাধিকার কমিশনে যখন যাবে ওকে হয়তো বলেছে যে তোমার সাথে যা যা হয়েছে পুঙ্খানুপুঙ্খ সমস্ত তুমি পয়েন্ট বাই পয়েন্ট লিখো, এটা আমার ধারণা হয়তো সেটাই লিখছে। যেমন কোনো কমপ্লেন করতে গেলেও কিন্তু দেখবেন পুরো ধরে বয়ানে সব লিখতে হয়, ঘটনার বিবরণ লিখতে হয়। তো আমার মনে হয় হয়তো পুরো ঘটনাটার বিবরণ নিজের মতো করে লিখছে, সেটাকেই ও পড়াশোনা বলে চালালো। ভীষণ মিথ্যেবাদী আর বদমাইশ, একদম ভীষণ ভীষণ মিথ্যেবাদী। তো ওটাকেই অনেকে পড়াশোনা করছে। দেখবো যদি সত্যি পড়াশোনা করে তারপর তার মানে দেখতেও চাইবো রেজাল্ট কি হলো, কি ও কোন ডিগ্রি পেলো, একদম দেখবো সেটা। তো যাই হোক, আমার মনে হলো এটাই যে ও ওইটা লিখছে শুধুমাত্র ওর বয়ানটা, ওর সাথে কি হয়েছে না হয়েছে সেই সম্পর্কে, ঠিক আছে। তো যাই হোক, এবার চলে আসি সন্দীপের ভিডিও। সন্দীপের তো মানে কি বলবো, ওর ব্লগ সম্পর্কে তো কিছু বলার নেই, শুধু বলবো যে দারুণ হয়েছে। আজকে দেখলাম সিঁড়ির রেলিং লেগে গেছে, সামনে যে থাম্বা মতো যেটা লাগিয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে, একদম মানে পুরো জল করছে, খুব সুন্দর হয়েছে। ঘর সাজানো বা সবই ভালো হয়েছে, কিন্তু ওই যে ঘর পুরোপুরি না সাজালে না, মানে সব কিছু না কাজ হলে না, সাজালে এই হয় 14 বার তোমাকে সেই পরিষ্কার করতে হবে। কিন্তু আজকে দেখলাম সন্দীপ আমার কথা শুনেছে, দেখলাম ওই নিজে ওই সিঁড়িগুলো ওই মপ দিয়ে মুছছে, শিলাদেবীও অনেক পরে তারপর মুছেছে, কিন্তু সন্দীপে বেশিরভাগটা করেছে ওই মোছাটা। ঝাটফাট অবশ্যই শিলাদেবী দিয়েছে, আবার শিলাদেবী বেশি করলে আবার তারপর বলবে যে হ্যাঁ আমি বেশি করেছি, তুমি কি কম দেখো, হয়তো রাগ করবে। না, তবে ওই যে সিঁড়ি দিয়ে ধরে ওনার মোছাটা খুব কষ্টকর লাগছিল। আজকে সন্দীপ সেটা করছে দেখে ভালো লেগেছে আমার। তো যাই হোক, এবার আসি সন্দীপের মারাত্মক কিছু কথা। তো সন্দীপ যেটা বলেছে যে কি অবস্থা, হ্যাঁ এখন ছেলেকে চাই, এই 8 মাস ধরে একবারও ছেলের কথা মনে না হয়ে, হ্যাঁ এখন ছেলেকে চাই। কেন এক ছেলে কি দিতে পারবে না, অপারগ নাকি? ওরে পোকলা, সত্যি কথা, এটা তো সাধারণত মানুষের আসবেই মাথায়। দেখ তোর প্রত্যেকটা তোকে ছেড়ে চলে গেছে, তার মধ্যে কি সুন্দর সন্দীপ একেবারে বুঝিয়ে বলে দিল সবচেয়ে বেশি লংগেস্ট এই যে এই গামলাই টিকেছে, তাই না? তো বললো যে সবাই তো ছেড়ে চলে গেছে, এর তো বেশি দিন টেকে না, কারণ এর মানে যারা আসে তারা সবাই বুঝে যায় যে এর কত দূর দম। একমাত্র এই বোকার হদ্দ তো, তার বুঝতে একটুখানি টাইম লাগছে। তো যাই হোক, দারুণ লেগেছে। তো বলেছিলাম না যে আজকে আরেক ধরনের মায়ের কথাও বলবো। তো আরেক ধরনের মা এখন খুব ট্রেন্ডিংয়ে এসছে, আমাদের এখন এখানে খুব ট্রেন্ডিংয়ে চলছে। কি ধরনের মা বলুন তো? যারা কিনা কেউ নিজের ইগোর জন্য বা কেউ নিজের সুখের জন্য বাচ্চাদের জাস্ট জানে মেরে দিচ্ছে, এই ধরনের মাও কিন্তু আমরা দেখছি। আর এই ধরনের মা দেখার পর কি মনে হয়, আদালত বা মানবাধিকার কেউ কি চিন্তা করবে না যে বাচ্চাটার কোথায় সবচেয়ে বেশি ভালো হবে? আজকে 8 মাস আমরা দেখছি বাচ্চাটা তো সুন্দরভাবে রয়েছে, বাচ্চাটা যেখানে রয়েছে সে সুন্দরভাবে রয়েছে, না তার পড়াশোনার খামতি হচ্ছে, না তার মানে খাওয়া পড়ায় খামতি হচ্ছে, না ঘোরা বেড়ানোয় খামতি হচ্ছে। সুন্দর একটা প্রাণোচ্ছল বাচ্চা, ভগবান করে কারো নজর না লেগে যায় এরকম একটা বাচ্চা, যেরকম হয় সে পড়েও যায়, আবার উঠেও দাঁড়ায়, একবার কাঁদে একবার হাসে, অসুস্থও হয়, সেই সমস্ত কিছু দেখছি। তো এই 3টে মানুষ তারা করে চলেছে, সেই বাচ্চাটির পেছনে অক্লান্ত পরিশ্রম, একজনের কমতি মানে একজনের কমতি বা একজনের ঘাটতি সেটা পূরণ করতে ওদের কষ্ট হয়নি। আর সেইটাকে নিয়ে নোংরামি করছে, নোংরা খেলা খেলছে এই টিমরা। বুঝতে পারছে না যে এটা কিন্তু ওদের তরফেই উল্টে যাবে। ও যে জিনিসটাকে হাইলাইট করছে বা যেইটাকে নিয়ে নোংরা খেলা করছে, আজকে কৃষাণু ওর ঠাম্মির কাছে ওর মায়ের যে ঘাটতিটা পূরণ করতে যায় সেটা নিয়ে এরা নোংরা কথা বলছে। জানে না যে আদালত কিন্তু এটা চিন্তা করে দেখবে যে মা
তাকে ছেড়ে দিয়ে তার চিন্তা না করেই বেরিয়ে গেছে, তার কাছে আমি দিয়ে দেবো, নাকি যে ঠাম্মি মায়ের ঘাটতি পূরণ করেছে সেই ঠাম্মির কাছেই, ঠাম্মির কোলেই দিয়ে দেবো? মা মা বলেই সব কিছু তার মানে 7 খুন মাফ এখন আর কিন্তু হবে না, কারণ আমরা দেখেছি বাচ্চাকে মায়ের হাতে খুন হতে। তো মায়ের 7 খুন মাফ কিন্তু আর হবে না। আর যে জিনিসটাকে ওরা হাইলাইট করছে সেটা অবশ্যই সন্দীপদের ফরে যাবে, অবশ্যই সেটা নিয়ে দিকে দিকে মানে সেই কমেন্টটাকে হাইলাইট করে সেটা নিয়ে কমেন্ট হচ্ছে তো, ভিডিও হচ্ছে তো। তো সেখানে সবাই কিন্তু জানবেন যে এই জিনিসটা আরও আদালতে সন্দীপদের পক্ষে যাবে, যে মা নিজের সুখের কথা চিন্তা করে বাচ্চাটার কথা চিন্তা এই ব্যাপারটা, এই নেশাটার কথা চিন্তা না করেই বেরিয়ে গেছে, সেখানে ঠাম্মি যেভাবেই হোক আটকেছে, এটা ওদের পক্ষে যাবে। কারণ আদালত বা মানবাধিকার কমিশনে যারা বসে আছে তারা প্রত্যেকে মানুষ। আজকে সন্দীপ একটা কথা বললো না যে তোমার সব কিছু মুড অনুযায়ী চলবে, তুমি মুড অনুযায়ী হাজব্যান্ড বদলাবে, তুমি মুড অনুযায়ী হাজব্যান্ড বদলাবে, আজ তোমার এই হাজব্যান্ড চাই, আজ তোমার ওই হাজব্যান্ড চাই। কিন্তু আদালত কিন্তু মুড অনুযায়ী চলে না, আদালত সাক্ষ্য প্রমাণ দেখে তারপরেই চলে। খুব ভালো কথা বলেছে, দারুণ দারুণ। সন্দীপ এখন একটা যা কথা বলছে না, মানে কি বলবো, তালিয়া একেবারে পয়সা ছোড়ার মতো আর কি, দারুণ পুরো। মানে সত্যি যে ও আস্তে আস্তে হিরো হয়ে দাঁড়াচ্ছে, সেটা কিন্তু ওর শুধু চেহারা না, ওর কথাবার্তা কাজে কর্মে সত্যি সেই হিরোইক একটা ব্যাপার চলে আসছে, যে মুখ তোর জবাব যাকে দেওয়া বলে, একদম মুখ তোর জবাব দিচ্ছে। সেখানে এই যে এই ফোকলা কবিতা চোর তো নপুংসক একটা, হ্যাঁ, শুধুমাত্র খাট কাঁপালেই হয় না, পুরুষ চেনা যায় তার দৃঢ়তা দিয়ে। লজ্জা করে না? প্রথম তো তোর লজ্জাই করতো না, সেই মানে লজ্জা যদি থাকতো তাহলে একজনের বউ, সে একজনের বিবাহিতা স্ত্রী, তার সাথে তুই আগে ভাগেই সেরকমভাবে জড়িয়ে পড়তিস না কাকার ছেলে, বুঝলি? কাকার ছেলে সেখানে বলছে, সেখানে নিজের পরিবারের কি অবস্থা, যেখানে সবাই পরিবারের লোকরা জানে আমাদের কুলের বউ, কুলবধূ, আমাদের কুলবধূ, সে যে অন্য কুলের কুলোটা, সেটা কি সরকারের বাবা এসে হাতটা ধরে নিয়ে গেছে, বাজবে বিয়ের বাজনা 6 মাস পরে। তো 6 মাস অপেক্ষা করতিস, তুই তো ভালোবাসিস না, তুই তো ভালোবাসিস, সেই জন্য তো এত বড় বড় করে কমিউনিটি পোস্ট, যে এই মানুষটাকে আমি যার হাত ধরেছি, পা ধরেছি না কি ধরেছি সে তো ভালো করেই বোঝা যাচ্ছে, হ্যাঁ, তাকে আবার বলছে দাঁড়া, যার ভরসায় মানে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে এসছে তাকেই এখন বলতে হচ্ছে তুইও দাঁড়া। তাহলে তুইও তোর বাড়িতে যে বলেছিস যে সবার কাছে, যে সবাই জানে, প্রত্যেকে জানে যে তোর বউ, সে আবার অন ক্যামেরা বলছে যে আমি তো তার নামে সিঁদুর পড়ি, যার সাথে আমার এখনো ডিভোর্স হয়নি। তোর লজ্জা করে না রে কাকার ছেলে তোর লজ্জা করে না? ছি, তাও পড়ে আছে ওদের ওখানে, মানে সেই লাথি ঝাঁটা খেয়েও পড়ে থাকবে শুধুমাত্র পয়সার জন্য। ভাই, পয়সা কি রে? সম্মান না থাকলে মানুষের পয়সা দিয়ে কি হয়? নাকি তোরা এইরকমই দোকান কাটা? হ্যাঁ, অবশ্য শোনাই তো গেছে তোদের যে পারিবারিক যে বিজনেস কি, সে তো শোনাই গেছে। সুদখোর, ছি 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 ছি, তোকে ঠিক দিয়েছে, তুই একটা নপুংসক, সেই জন্যই প্রত্যেক কটা বউ তোকে ছেড়ে পালিয়েছে। একদম ঠিক বলেছিস, সেই জন্যই এখন যেটা তুই দিতে পারবি না সেইটা এখন সন্দীপের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিস। হ্যাঁ, উচিত শিক্ষা দেবে তোর, বললাম তো, কোনোদিনও এটা তো হবে না। আর ভাই, এনি চান্স যদি হয়ও, সামনে যে কটা দাঁত আছে সব কটা ফেলেবে তোকে। দেখেছিস না কি সুন্দর ওই টিপ করেছিল কাকার ছেলে? তো যাই হোক, একটাই কথা বলতে চাই, যে যারা ওখানে বসে আছে মানবাধিকার বা আদালতে, তারা প্রত্যেকে মানুষ, তারা মন দিয়ে, তারা মানসিকতা দিয়ে, সব কিছু দিয়ে চিন্তা করবে। মা, এই যে এ মা বলে ধরে বাচ্চাকে দিয়ে দেবে না, সেটা আগে হলেও হতো। এখন যা নিদর্শন দেখেছে, কারণ তাদের ওপরেই কিন্তু দায়ভার বর্তাবে যদি বাচ্চার কিছু হয়, তখন কিন্তু তাদের ওপরই দায়ভার যাবে, বিশেষ করে এই মানবাধিকার, তাই না? তো তারা সমস্ত কিছু দেখবে। তোর একতরফা গল্প শুনে তোকে বলেছে হ্যাঁ ঠিক আছে, এরপর সন্দীপের তো গল্প শোনা বাকি আছে। এবার সন্দীপ
তো আদালতের দ্বারস্থ হয়েছে, সেক্ষেত্রে ওর ব্যাপারটাও তো আদালতে, যেটা আদালতে বিচারাধীন থাকে সেটা তো মানবাধিকার সেটাতে হাত দেয় না আমি যতদূর জানি। তো অনেক দূর কি বাত আছে। এখন এই যে দর্শকদের দেখানো হয়েছে, যেরকম বলে না যে লাউ গাছের চারা, এখন লাউ গাছের চারা কিন্তু বসানো হয়নি, এখন বীজটা শুধুমাত্র লাউ গাছের যে বীজটা মানে লাউ গাছটা দেখানো হচ্ছে, তার মধ্যে একটা লাউ আছে, সেই লাউটা শুকাবে, সেখান থেকে বীজ বেরোবে, সেখান থেকে জমিতে বীজ দেবে, তারপর গাছ বেরোবে, তারপর গিয়ে ফলন হবে। তো এই সমস্ত কিছু শুধুমাত্র হচ্ছে ভিউয়ার্সদের মন পাওয়ার জন্য। যেগুলো ভিউয়ার্সরা শুনতে চেয়েছে সেগুলো ভিউয়ার্সদের এখন শোনাচ্ছে। দেখো আমি তোমাদের কত বাধ্য, তোমাদের কথা অনুযায়ী আমি উঠি আর বসি। এটাই হচ্ছে বক্তব্য। তো ভিডিওর শেষে টিনকে একটাই বার্তা দেবো, কারণ যেহেতু টিন আমার সব বার্তা ভালো করে শোনে, মানে না অবশ্যই শোনে, সেই জন্য বলবো যে ভালো করেই জানো যে আমি কিন্তু কৃষাণুর পাশে দাঁড়িয়েছি। তো কৃষাণু সবচেয়ে ভালো কোনটা হবে সেটা আমি সবার আগে দেখি, ভালো করে জানো তো। তো সেখানে যদি সাম দাম দণ্ড ভেদ যেভাবে করেও যদি মনে করো বাচ্চাকে নিয়ে আসবে, যদি বাচ্চা আমি একটা অবাস্তব কথা বলছি যে চলো তুমি বাচ্চা তোমার কাছে চলে এলো, কিন্তু সেই বাচ্চাই যখন তোমাকে অস্বীকার করে দিয়ে বাবার কাছে ঠাম্মির কাছে চলে যেতে চাইবে, কাঁদবে, তুমি বাধ্য হবে দিয়ে আসতে। তুমি ভালো করে তুমিও জানো, কিন্তু তোমার অনেক গুণ ওর মধ্যেও তো রয়েছে, মানে গুণ তো ঠিক নয় সেগুলো, জেদটা তো তোমার মতো পেয়েছে, ভালো করে জানো। তখন কিন্তু বাধ্য হবে তুমি ফোন করে ডেকে যে রাখতে পারছি না, এসে নিয়ে যাও। তখন মুখটা কোথায় থাকবে এই কথাটা কিন্তু মানে ভালো করে চিন্তা করে রেখো। দর্শকদের ইমোশন নিয়ে খেলছো, খুব ভালো কথা, এখন তাও দর্শক বেনিফিট অফ ডাউট দিচ্ছে। একবার যদি কোনোভাবে বাচ্চা আসে আর তাকে রাখতে না পারো, বা তার যদি কিছু হয়, সেরকম কিছু হয় যে তোমাকে তখন বাচ্চার বাবাকে ঠাম্মিকে ডাকতে হচ্ছে, তখন কিন্তু তোমার মুখ পুরোপুরি পুড়ে যাবে। এই যে বলছিলে না টক দইয়ের সাথে, তখন কিন্তু ওটা একদম কালো কালো হয়ে যাবে, পুরো গোবরের মতো লাগবে দেখতে। তো খুব সাবধান ওইদিকে না। হ্যাঁ, দর্শক ভুলানোর জন্য যা করছো, ভিউজের জন্য যা করছো, কাজে আসছে, কাজে করতে থাকো, কিন্তু খবরদার তারপর কিন্তু আর কিছু করার থাকবে না। তখন এই দর্শকরা যারা ভালোবাসে তারাও কিন্তু ছেড়ে চলে যাবে। দেখো লেনেকে দেনে পড় যায়গে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। আমি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।